আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গতকালে বিশৃঙ্খলার বিষয়ে তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দেবে এই কমিটি। গেল 2 দিন 59 জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের বিরোধিতা করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে হট্টগোল করে বেশ কয়েকজন উপসচিব, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে ঘটনায় তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে নিয়োগ দেওয়া 59 জন জেলা প্রশাসকের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বাতিল করা 8 জন আগের কর্মস্থলে ফিরবেন। এছাড়া 4 জনের জেলা বদল করা হয়েছে। নিয়োগ বাতিল হওয়া 8 জেলায় 3 দিনের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। সুপারিশও দাখিল করতে হবে। এটা পাওয়ার পরে আমরা বিধি মোতাবেক যেটা হবে। আপাতত হলো রিপোর্টটা দরকার, এবং সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে। আমাদের যেই সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে, ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াসড, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাসে দেখছেন না, একদিনের ডিসি, একদিনের কমিশনার, একদিনের সচিব, এটা প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরা জনস্বার্থে কাজ করছি। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা এখন যাব সচিবালয়। সেখানে আছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, আজকে সচিবালয়ের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? হ্যাঁ লীনা, আসলে এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব আছেন তার কক্ষে প্রবেশ করেছেন গতকাল যারা নিজেদের বঞ্চিত দাবি করে আন্দোলন করেছিলেন এবং ডিসিদের যে নিয়োগ দেওয়া হয়েছে গেল 2 দিনে 59 জনের, তা বাতিল চেয়েছিলেন। তাদের কয়েকজনকে আমরা অন্তত 8-10 জনকে দেখেছি তার কক্ষে প্রবেশ করতে। এখন তাদের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি কথা বলছেন, আলাপ আলোচনা করছেন। তারা এখনও বের হননি। আমরা আসলে এখন গণমাধ্যম কর্মী যারা আছি তারা এখানে অপেক্ষায় আছি যে তাদের সাথে আবার কথা বলবো, যে তারা শেষ পর্যন্ত কি কথা হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সাথে। কিন্তু তারা যখন ভেতরে যান তার আগে তাদের সাথে আমাদের আরেক দফা কথা হয়েছিল। তখন তারা বলেছিলেন যে যাদেরকে আসলে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকেই ছিলেন বিগত সরকারের আমলে সুবিধাভোগী, এবং তারা আগেও ভালো পদায়ন পেয়েছিলেন, এখনও ভালো পদায়ন পেলেন। আর নিজেদেরকে তারা দাবি করেছিলেন যে তারা আগেও বঞ্চিত ছিলেন, এখনও তারা বঞ্চিত হয়ে আছেন। আর এই বিষয়ে করেছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যিনি আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিলেন তাকেও, যে আসলে তারা যে দাবি করছেন তাদের দাবির বিষয়ে তার মন্তব্য কী। তো তিনি যেটি আমাদের জানিয়েছেন যে এটি আসলে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। এই প্রক্রিয়ার মধ্যে যারা যোগ্য তাদেরকে ধীরে ধীরে সবাইকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হবে। আপাতত 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। সেটির কারণ আমরা জানতে চেয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে বিভিন্ন ধরনের প্রতিবেদন এবং গণমাধ্যমে যে তথ্য উপাত্ত উঠে এসেছে তার ভিত্তিতে এই 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে, এবং তারপরে এছাড়া আরও 4 জনকে বদলি করা হয়েছে, অর্থাৎ যে জেলায় নিয়োগ দেওয়া হয়েছিল অন্য জেলায় দেওয়া হয়েছে। আর আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে 8 জনের নিয়োগ বাতিল করা হলো, অর্থাৎ 8 জেলায় যে জেলা প্রশাসক এখন থাকলো না সেখানে কি করা হবে, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3 দিনের মধ্যে আসলে এই 8 জেলায় নিয়োগ দেওয়া হবে। আপনাকে একটি তথ্য দিয়ে শেষ করি, সেটি হচ্ছে যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 417 জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে 117 জন জ্যেষ্ঠ সহকারী সচিব ছিলেন, তাদেরকে উপসচিব করা হয়েছে। 223 জন উপসচিবকে যুগ্ম সচিব করা হয়েছে, আর 131 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়েছে। লীনা, সচিবালয় থেকে জানছিলাম সেখানকার সর্বশেষ খবর। আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল তার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এটি হবে দ্বিতীয় ভাষণ। এর আগে 25শে আগস্ট প্রথম তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
রাজধানী ঢাকা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। গতকালও সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 534 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 102 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 16,000-এর বেশি মানুষ। আর সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 19 জন। সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে যাচ্ছি রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুনায়েদ, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ আমরা জানতে চাই। লিনা, আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে এবং 12টার সংবাদের সময় আমি আপনাদেরকে যেমনটা জানিয়ে দিয়েছিলাম ঠিক একই অবস্থা এই হসপিটালে। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 55 জন ডেঙ্গু রোগী কিন্তু এখন এই হসপিটালে ভর্তি রয়েছে এবং আজকে তারা নতুন করে 2টি ওয়ার্ডকে মূলত ডেডিকেটেড করেছেন ডেঙ্গু রোগীদের জন্য। এবং এই হসপিটালের পরিচালক ডক্টর শফিউর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছিলেন যে মূলত আসলে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, দুটোই মাসে হচ্ছে মূলত ডেঙ্গুর পিক সিজন বলা হয়। এই সময় আসলে মশা, যে এডিস মশা রয়েছে, তাদের প্রজনন সময় বলা হচ্ছে এই টাইমটিতে। এবং এই মুহূর্তে যেহেতু আপনি জানেন বর্ষার প্রায় শেষ দিকে রয়েছে এবং মাঝে মধ্যে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় পানির কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, অর্থাৎ পানি সরে যেতে পারে না এবং যার কারণে স্থায়ী পানিতেই মূলত আসলে এই যে মশার লার্ভা যেটাকে আমরা বলি, সেই লার্ভা তৈরি হওয়ার কারণে মূলত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে আসলে হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তারা বলছেন যে এই সর্বোচ্চ শক্তি নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছেন ডেঙ্গু রোগীদের সেবা দেওয়ার জন্য। এবং তারা বলছেন যে গত বছর আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল ডেঙ্গু রোগীর, যেখানে 1000-এর উপরে মানুষ আসলে মারা গিয়েছিল এবং প্রায় 3 লাখ প্লাস মানুষ আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, যার কারণে মানুষের মধ্যে এক ধরনের কিন্তু আতঙ্ক রয়েছে। এবং তারা তবে হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কেউ আসলে প্রাথমিকভাবে অনুধাবন হয় যে তিনি ডেঙ্গু আক্রান্ত হতে পারেন অথবা দীর্ঘ সময় ধরে জ্বরে আক্রান্ত রয়েছেন, তাহলে তাৎক্ষণিকভাবে আসলে হসপিটালে যোগাযোগ করার জন্য কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এবং যে রক্ত চিকিৎসা করা হয়, ডেঙ্গু পরীক্ষা করা হয়, পরীক্ষার মাধ্যমে যদি ডেঙ্গু আসলে নিশ্চিত হয় তাহলে সাথে সাথে আসলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন কিন্তু চিকিৎসকরা। তো লিনা, এই ছিল এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। দর্শক, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। গণতন্ত্রের জন্য হতাহতদের স্মরণে তাদের স্বজনদের সাথে নিয়ে 14 সেপ্টেম্বর বিকেলে স্মরণ সমাবেশ করবে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হাসান। এছাড়া 15 সেপ্টেম্বর গণতন্ত্র সমাবেশ সহ সারা দেশে গণতন্ত্র র্যালিও করবে দলটি। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এবং বিগত 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন তাদের স্মরণে 14 সেপ্টেম্বর শহীদ মিনারে স্মরণ সমাবেশ করবে বিএনপি। সেখানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এই গণতন্ত্র আগামী দিনে যাতে তার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, সেটিকে আগামী দিনে আমরা যাতে সার্থক করতে পারি, সুনিশ্চিত করতে পারি। কারণ লড়াই এখনো চলমান এবং লড়াই সেই দিনই ক্ষান্ত হবে যেই দিন এদেশের মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে এবং নিঃশঙ্ক চিত্তে তার প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। সমতল ও পাহাড়ে একই রকম শিক্ষা ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সকালে বান্দরবান শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়ে গেছে। ছাত্রদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্ররাই এই দেশ পরিচালনায় রোড ম্যাপ দেবে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ অন্য সফরসঙ্গী ও বান্দরবানের সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। সরকারকে অসহযোগিতামূলক আচরণ করবেন তাহলে আপনি ভুল ভাবছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যেই শিক্ষাটি পাচ্ছে সেই শিক্ষার্থী সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় ফায়ার ফাইটার হান্নানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে এসে এমন অভিযোগ করেন ফায়ার ফাইটার হান্নানের স্ত্রী। বলেন, গতরাত 11টায় হান্নান ফোন দিয়ে জানান তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। এর আগে ফায়ার সার্ভিস থেকে হান্নানকে বরখাস্ত করা হয়। হান্নানের আরেক সহকর্মী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহাপরিচালকের শোষণের শিকার তারা। প্রতিবাদ করে বদলি সহ নানা ধরনের জুলুম করা হয় কর্মীদের ওপর। দুর্নীতি সহ নানা অনিয়মের জন্য মহাপরিচালকের পদত্যাগের দাবি জানানোয় হুমকি ধামকি সহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তার সহকর্মীকে নিয়ে আসার অভিযোগ জানান তিনি। সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড নিখোঁজ, আমি ওরে ফোনে পাইতেছি না। তারপরে এই 11টার দিকে আমার হাজব্যান্ড ফোন দিছে, হাজব্যান্ডের নাম্বার থেকে ফোন দিয়ে বলছে যে আমাকে ডিবি অফিসে নিয়ে আসছে, তুমি আমাকে কালকা 12টার দিকে এসে নিয়ে যাও। ঠিক আছে, এখন এখানে আসলাম, আসার পরে বলতেছে যে এই জায়গায় ডিবি অফিসে কাউরে আনে নাই, আর ডিবি নাকি 5 তারিখের পর থেকে কোনো কার্যক্রম ওরা করতেছে না। আমরা জানি না সে কোথায়, এই ফায়ারের ডিজি সে তাকে গুম করছে। এখন আমরা ফায়ারের ডিজির অপসারণ চাই। ওনার অত্যাচারে 16,000 ফায়ার ফাইটার অতিষ্ঠ, তারা মুখ খুলতে পারতেছে না। তারা মুখ খুললেই তাদেরকে বদলি করে দেয়, মুখ খুললেই মামলা দিয়ে দেয়। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য বেন স্টোকসের নেতৃত্বে 17 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক বেন স্টোকস। ভেন্যু জটিলতায় সিরিজটি পাকিস্তানের মাটিতে হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও মুলতান ও রাওয়ালপিন্ডিকে ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে বিসিবি। আগামী 7, 15 ও 24 অক্টোবর 3টে টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।